আমরা তো মেথড নিয়ে মোটামুটি আলোচনা করেছি, এবার আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করবো। আসলে কনস্ট্রাক্টর জিনিসটা কি? আমরা কিন্তু যে কোনো একটা মেথড নাম দিতে পারি এখানে। সাপোজ নাম দিলাম শো, এর মধ্যে আমরা এখানে কিন্তু আমরা বিভিন্ন কিছু প্রিন্ট করতে পারি। দুইটা আমি দিয়েছি তাই বলছি। আচ্ছা, এবার রান করলে কি আমরা কিছু পাবো আউটপুটে? পাবো বলো? না, আমরা তো কেন কল করি। এক্স্যাক্ট, তাহলে আমরা যদি এটাকে কল করি তাহলে এরর দেখাচ্ছে কেন? এটা হচ্ছে একটা ক্লাসের মধ্যে কাজ করতেছে এবং কোনো অবজেক্টের মাধ্যমে কল করতেছে না, উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট আমরা এটাকে কল করতেছি। তো আমাদের এখানে স্ট্যাটিক কথাকে ইউজ করতে হবে। এবার কিন্তু কোনো এরর নেই। এবার রান করলে আমরা গত দিনে যা দেখেছি সেগুলোই দেখব। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর কখন হবে, কীভাবে হবে। কনস্ট্রাক্টর ফার্স্ট কথা হচ্ছে সেটা এক ধরনের মেথড। কনস্ট্রাক্টর কি? এক ধরনের মেথড, তবে তার দুইটা কন্ডিশন আছে। দুইটা কন্ডিশনের ফার্স্ট কন্ডিশন হচ্ছে কনস্ট্রাক্টরের নাম, এখানে মেথডের একটা নাম কি আছে? শো। আর আমাদের যে ক্লাসের মধ্যে সেই ক্লাসটার নাম কি? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর ক্লাসের মধ্যে একটা মেথড নিয়েছি, তার নাম হচ্ছে শো মেথড। আচ্ছা, এই শো মেথড মানে শো আর কনস্ট্রাক্টর দুই নাম কি সেম নাম? না, ভিন্ন নাম। তাহলে আমরা যদি কোনো ক্লাসের মধ্যে ক্লাসের নামের সেম নামে একটা মেথড তৈরি করি, মনে করো আমরা কনস্ট্রাক্টর নামে একটা কি তৈরি করবো? মেথড তৈরি করবো। কনস্ট্রাক্টরের নামে কী করলাম? আমরা একটা মেথড তৈরি করলাম। যেহেতু আমরা কনস্ট্রাক্টরের নামে একটা মেথড তৈরি করেছি, কি কনস্ট্রাক্টর নামে অর্থাৎ ক্লাসের নামে সেম নাম, ক্লাসের নামের সেম নামে যদি আমরা একটা মেথড তৈরি করে থাকি তবে সেটাকে একটা কনস্ট্রাক্টর বলবো আমরা। তবে এখানেই ক্ষান্ত নয়, নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে মেথডের নাম হবে ক্লাসের নামের সেম নাম, এটা আমাদের কিন্তু ফিল আপ করছে। দ্বিতীয়টা হচ্ছে যে এর করে রিটার্ন টাইপ থাকবে না। কি থাকবে না? রিটার্ন টাইপ থাকবে। এবার এই কনস্ট্রাক্টর হয়ে গেছে হচ্ছে এটা যে নামটা লিখেছি আমরা কনস্ট্রাক্টর, এটা একটা কনস্ট্রাক্টর। এটা একটা কী হয়ে গেছে? কনস্ট্রাক্টর। কেন কনস্ট্রাক্টর হয়েছে? কারণ এটার নাম হচ্ছে ক্লাসের নামের সেম নাম এবং তার নাই কোনো রিটার্ন টাইপ। বুঝতে পারছো? এখন এখানে যদি আমরা কোনো কিছু লিখি, সাপোজ লিখলাম ওয়ারিন তাহলে এবার যদি আমি এটাকে কল করতে চাই তাহলে এটাকে কল করবো কীভাবে? এইভাবে কি কল করবো? অবজেক্ট তো আমরা এখনও আলোচনা করিনি। দেখো এটাকে কিন্তু কল করতে পারতেছি না। স্ট্যাটিক লিখলেও আসবে না। আমরা যদি এটাকে স্ট্যাটিক লিখি তাও আসবে না। কারণ হচ্ছে এটা একটা কনস্ট্রাক্টর হয়ে গেছে। এখন কনস্ট্রাক্টরকে কল করার জন্য একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে আমার যেই কনস্ট্রাক্টরটা আছে ওটার নামে একটা অবজেক্ট তৈরি করতে হবে। জাস্ট অবজেক্ট তৈরি করলেই এটা কল হয়ে যায়, এটা তার আর এক্সট্রা কোনো কাজ করতে না। অর্থাৎ আমি যদি এবার এই কাজটা করি যে কনস্ট্রাক্টর সিওএন দুটোই এই লাইনটা লিখলে সে কী করবে? সে খুঁজবে যে কনস্ট্রাক্টর নামে কোনো এই ক্লাসটার মধ্যে মেথড আছে কি না যার কোনো রিটার্ন টাইপ নাই এবং সেটা এই ক্লাসের নামের সেম নাম অবশ্যই। এখন সে দেখতেছে কনস্ট্রাক্টর এই ক্লাসের মধ্যে একটা মেথড আছে যার নাম ক্লাসের নামের সেম নাম এবং তার কি নাই কোনো
সো সে এই লাইনটাতে যখন কম্পাইলার আসবে সে এখানে চলে আসবে, খুঁজতে খুঁজতে এখানে এসে পেয়ে যাবে, পেয়ে এর মধ্যে যা আছে এটাকে সে আউটপুটে শো করবে ওয়ার ইন কনস্ট্রাক্টর। তাহলে এবার যদি রান করি আমরা, তাহলে কি আসবে, প্রথম শো মেথডে চলে গিয়ে দেখাবে ওয়ার ইন শো মেথড, এরপরে কনস্ট্রাক্টর কম সমান নিউ কনস্ট্রাক্টর দেখাতে সে চলে যাবে কনস্ট্রাক্টরের ভিতরে, এবং এখানে এক্সিকিউট করে যা আছে সেটাকে আউটপুটে দেখাবে ওয়ার ইন কনস্ট্রাক্টর। তাহলে দেখো আমরা কালকে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে একটা মেথড যদি আমরা কল করতে চাই তাহলে সেটাতে অবজেক্ট ক্রিয়েট না করে কল করলে স্ট্যাটিক দিতে হয়, যেটা আমরা এখানে করেছি। কিন্তু আমরা যদি ওই ক্লাসের নামে অবজেক্ট তৈরি করি তাহলে স্ট্যাটিক আর দিতে হয়। এখন যদি এই স্ট্যাটিক আমরা কিন্তু আবার এই কী বলে তোমার, এটা আমাদের মেইন ক্লাস, সাব ক্লাসের মধ্যে যদি কোনো একটা মেথড থাকে, মনে করো এখানে লিখছিলাম ক্লাস এখানে তো একটা মেথড থাকতে পারে, তো সেই মেথডের অবজেক্ট ক্রিয়েট না করে স্ট্যাটিক লিখলে কি কাজ হবে? এই মেথডে মনে করো এই অবজেক্টে লিখে দিলাম, এই মেথডে লিখে দিলাম, এখানে নাম দিলাম মনে করো শো টু দিলাম, একই হলে সমস্যা নাই। এখন এই শো টু মেথডের আগে যত স্ট্যাটিক আছে, তাহলে আমরা কি এটাকে এটা করতে পারি যে মেইন ক্লাসের মধ্যে জাস্ট আমরা এটাকে কী করে দেবো, কল করে দেবো, এটাকে আউটপুটে দেখাবে। তার মানে যদি ডিফারেন্ট ক্লাস হয় তাহলে সাব ক্লাস কোন ক্লাসটাকে বলে, সাব ক্লাস কোনটা, নিচের ক্লাস না, যে ক্লাসের মধ্যে মেইন ক্লাস থাকবে না, মেইন মেথড থাকবে না, সেটাই হচ্ছে সাব ক্লাস। মেইন ক্লাস কোনটা, যার মধ্যে যে ভয়েড মেইন এটা থাকবে, সেটা হচ্ছে মেইন। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি ভিন্ন ক্লাস হয়, সাব ক্লাসের মধ্যে যদি কোনো মেথড থাকে, সেটাকে আমরা কখনো স্ট্যাটিক লিখে অবজেক্ট ক্রিয়েট না করে মেইন ফাংশন থেকে কল করতে পারি না, মেইন মেথড থেকে। কিন্তু যদি এই মেথডটা কী হতো, যেরকম এইসব মেথডটা আমরা কিন্তু অবজেক্ট ক্রিয়েট না করে কল করেছি, এটা সম্ভব হয়েছে কেন, কারণ সেটা হচ্ছে নিজের ক্লাসের মধ্যে আছে। এই জন্য নিজের ক্লাসের মধ্যে থাকলে আমরা স্ট্যাটিকের মাধ্যমে কল করতে পারি, অবজেক্ট না করলেও চলে। তার মানে এই ক্ষেত্রেও আমরা অবজেক্ট ক্রিয়েট করে কল করতে পারি নিজেদের মধ্যেও দুটা ওয়ে। একই ক্লাসের মধ্যে যদি মানে মেইন ক্লাসের মধ্যে সাব মেথড থাকলে তাকে কল করার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে স্ট্যাটিকের মাধ্যমে আর একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে। কোনটা ভালো, অবজেক্ট ক্রিয়েট করে দুটোটাই ভালো, কিন্তু যদি সাব ক্লাস হয় সেক্ষেত্রে অবজেক্ট ক্রিয়েট না করে এটা কখনোই কল করা পসিবল না। সো আমরা এবার দেখব এই শো মেথডটার আমরা অন্যভাবেও কল করতে এই যে কোন যে ভেরিয়েবলটা ইউজ করছি, কোন ভেরিয়েবল না, এটা একটা অবজেক্ট, সরি অবজেক্টটা যে ইউজ করছি, এটার তো আর কোনো কাজ নেই, তাই না? এটার কাজ করবো আমরা। তো এবার আমি যেটা বলতেছিলাম যে এই ক্লাসের নামে অবজেক্ট না ক্রিয়েট করা পর্যন্ত এই মেথডটাকে কখনো কল করতে পারবো না। আচ্ছা, আমরা আপাতত এটা স্কিপ করি, পরে আমরা লাগলে ইউজ করব। Ctrl+Shift+C কমেন্ট করে দিলাম একসাথে, এটা আমাদের কল করার প্রয়োজন নেই। এখন দেখো আমাদের কিন্তু অটোমেটিক মেইন ক্লাসের নামে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে না? তাহলে কিন্তু আমি কি করতে পারি, এই অবজেক্টের মাধ্যমে মেথডটাকে কল করতে পারি, তখন আর আমাদের স্ট্যাটিক কথাটা লিখতে হবে। দেখো এবার কোনো এরর নেই। তো এটার কারণ হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করছি নিচে আর কল করেছি উপরে, তাহলে চিনল কোনো এরর নেই। বুঝছিলে কি প্রবলেমটা কী হয়েছিল তখন? বুঝছো? উপরে আগে এটা যদি উপরে লাইনে লিখি তাহলে এখানে কোন শব্দটাকে সে চিনতেছে, এটা তো চিনে গেছে আমরা নিচের লাইন, এই জন্য এটা আমাদের ঠিক না। তাহলে এবার দেখো আমরা কিন্তু কনস্ট্রাক্টর একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে কি আছে, আমাদের মেইন মেথড আছে আর যেটা সাব মেথড, একটা শো আর কনস্ট্রাক্টর ক্লাস আছে, একটা কনস্ট্রাক্টর আছে। এখন আমরা যখন এই লাইনটা লিখেছি অটোমেটিক আমাদের কী হয়ে গেছে, এই কনস্ট্রাক্টরটা প্রিন্ট হয়ে গেছে। ফেরত এসে আমরা যেহেতু দেখলাম যে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েই গেছে, সো আমরা এই অবজেক্টের মাধ্যমে ওই মেথডকে কল করতে পারি। তার মানে দেখা যাচ্ছে, এবার দেখো আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করে একাধিক মেথডকে কল করা যায়, যেমন আমরা মনে করি এখানে আর একটা মেথড দেখি, এখানে এবার দেখাচ্ছে কারণ একই নামে দুটো হয়ে গেছে, শো 3 দিলাম আমরা। এখন আমরা কিন্তু শো 3 মেথডটাকে করতে পারি
কল করতে পারি কিসের মাধ্যমে, CON তারপর ডট দেওয়ার পরে আমাদের খালি স্পেলিং ভুল হচ্ছে, এখানে দেখো আমাদের দেখাবে শো থ্রি মেথডে দেখাবে আর কি, সাজেস্ট করছে না, তার মানে আমাদের ঠিক আছে আর কি, কোনো ভুল হয় না। তাহলে এবার কী হবে, শো থ্রি এটা আউটপুট আমার আসবে, বুঝছে? এরপরে এই শো থ্রি মেথডটাকে আমরা ইচ্ছে করলে অবজেক্টের মাধ্যমে ইউজ না করে সরাসরি লিখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে কি করবো, স্ট্যাটিক কথা লিখবো। আচ্ছা, কনস্ট্রাক্টর কি শুধু মেথডের ভিতরেই হয়, অন্য আলাদা ক্লাসের সাব ক্লাস হতে পারে না? কনস্ট্রাক্টর দেখো আমরা সাব ক্লাস হয় কেমন দেখো, তাহলে এখানে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর কীভাবে ক্রিয়েট করতে হয় আর কনস্ট্রাক্টর কীভাবে কল করতে হয়। এখন দেখো আমি যদি এই মেথডটাকে যেরকম কোন দিয়ে ইউজ করেছি তাই না, অবজেক্টের মাধ্যমে কল করেছি, সুতরাং এই লাইন কিন্তু আমার অবশ্যই লিখতেই হচ্ছে। এখন মনে করো যে আমি এটা টোটালটুকু আমি দিলাম না, আমার কোনো এরর আসবে না, কারণ আমি যখনই কোনো একটা মেথডকে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে কল করতে চাই, অটোমেটিক এই লাইন তোমার লিখতেই হচ্ছে, তাই হচ্ছে না? এই লাইনটা লিখলেই অটোমেটিক আমার একটা কনস্ট্রাক্টরকে কল করে ফেলে। মানে একটা কোডের মধ্যে, একটা প্রোগ্রামের মধ্যে, একটা ক্লাসের মধ্যে যদি আমরা কনস্ট্রাক্টর নাও লিখি, সে কী করে বাই ডিফল্ট এই কনস্ট্রাক্টর ধরে নেয় যে এখানে আমাদের একটা কনস্ট্রাক্টর আছে অটোমেটিক, এটা মানে অটোমেটিক কাজ করবে আর কি, মেইনের যে কোনো জায়গায় লিখবে আর কি, এটা হচ্ছে বাই ডিফল্ট ধরে নেয়, মানে এটা লিখলেও সে বুঝবে আছে, না লিখলেও সে বুঝবে আছে। এজন্য এই এতটুকু জিনিস কোনো একটা কোডিংয়ের মধ্যে, প্রোগ্রামের মধ্যে লেখা আর না লেখা সেম করে। এখন এখানে আমার ভিতরে একটা কিছু প্রিন্ট করে দিলে দেখাবে, না দিলে না দেখাবে। এবার দেখো কনস্ট্রাক্টর এই লাইন যখন এক্সিকিউট করবে সে ঠিকই কিন্তু এখানে আসবে, যে না থাকলে সে ধরে নেবে আছে এটা। এবার এসে দেখলো যে এর মধ্যে কিছু নাই, সুতরাং কিছুকে প্রিন্ট করবে না, বাকি দুইটা কাজ করবে, ঠিক আছে? তার মানে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা থাকলেও আসবে, না থাকলেও আসবে। আচ্ছা, এবার আমরা কনস্ট্রাক্টর দেখবো হচ্ছে ভিন্ন ক্লাসের সাহায্যে। মনে করো আমাদের যে এখানে একটা ক্লাস নিয়েছিলাম, এই ক্লাসটাকে আমরা একটু এই ক্লাসটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, এই ক্লাসের মধ্যে কিন্তু একটা কি আছে, শো মেথড আছে, শো টু মেথড। এখন আমি যদি এই ক্লাসের শো টু মেথডকে কল করতে চাই, অবশ্যই এই ক্লাসের নাম আর কী করতে হবে, অবজেক্টিভ। এই অবজেক্টটা আমরা কই তৈরি করব, মেইন মেথডের মধ্যে অবশ্যই তৈরি করব। অবজেক্ট তৈরি করার নিয়ম হচ্ছে ওই ক্লাসের নামটা তারপরে আমরা অবজেক্ট টু লিখলাম, নিউ ক্লাস। এখন এই obj2 সাহায্যে আমরা কাকে কল করতে পারবো, মানে এই ক্লাসের মেথড। তাহলে এখন দেখো যখনই আমরা কি করেছি, এই লাইনটা লিখেছি আমরা obj2 নিউ ব্রাকেট, তখনই সে কই চলে গেছে, নামে একটা কনস্ট্রাক্টর খুঁজছে, যে এই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর এমন সে খুঁজতেছে যার নামই হচ্ছে কি, কিন্তু আমাদের কিন্তু এটা তখন ছিল না, কেবল লিখলাম আমরা, না থাকলেও এটা বাই ডিফল্ট সে কী করে ধরে নেয়। মানে যদি কোনো কনস্ট্রাক্টর এমন হয় যে যার মধ্যে কোনো প্যারামিটার নাই, ভিতরে আউটপুটের কিছু লিখি নেই, মানে এটা লেখা আর না লেখা সেম কথা, মানে অবজেক্ট ক্রিয়েট করলে এই লাইনটা অটোমেটিক এক্সিকিউট হয়ে যায়। তাহলে এবার আমরা কী করতে পারি, এই obj2 সাহায্যে আমরা কী করতে পারবো, কাকে কল করতে পারবো, মেথডের নাম কী ছিল আমাদের, ওটা তো কনস্ট্রাক্টর, ওটা আমাদের দরকার নেই। তাহলে দেখো আমরা এখানে কী করবো, obj ডট তাহলে কিন্তু ওই মেথডটা এক্সিকিউট হবে। কিন্তু দেখো এবার কিন্তু সে এই লাইনটা আমরা যখন লিখেছি অবজেক্ট নিউ তখন কিন্তু অবশ্যই সে কই চলে যাবে, এই ক্লাসের এই অংশে চলে যাবে। হ্যাঁ, এখন তুমি যদি এখানে কিছু প্রিন্ট করে দাও তাহলে অবশ্যই কিন্তু এটা এক্সিকিউট করবে, কল করতে হবে, এটা অটোমেটিক এখানে চলেই আসবে। এখানে দেখো
wherein show to method in class A। যখন আমরা এই লাইনটা লিখেছি তৎক্ষণাৎ সে কি চলে যাবে এই কনস্ট্রাক্টরের মধ্যে চলে যাবে। এই কনস্ট্রাক্টরে এসে যখন সে দেখবে যে একটা কিছু প্রিন্ট করা আছে, সুতরাং সে এটা আউটপুটে শো করবে। এটা আগে আমরা লিখেছি না, এটা দেখো আমাদের সব কিছু প্রিন্ট করার আগে এই লাইনটা আগে লিখছি, কোনো কিছু প্রিন্ট করার আগে কি এই লাইনটা লিখছি না, এটা দেখো। আবার এই লাইনটা দ্বারা আবার কোম্পানির কথা চলে আসছে এখানে না। আবার এখানে একটা মজার বিষয় আছে হচ্ছে সেটা দেখো, আমরা যদি এই ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর আমাদের একাধিক থাকতে পারে। একাধিক বলতে কি, এখানে মনে করো আমি একটা প্যারামিটার দিলাম স্ট্রিং একটা প্যারামিটার নিলাম, এর মধ্যে কি স্টুডেন্ট নেম টাইপের নামে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিলাম। সুতরাং এইবার কিন্তু এই লাইনটা যখন সে এক্সিকিউট করবে, সে দেখবে এ নামের একটা কনস্ট্রাক্টর আছে কোথায়, যাবে খুঁজে দেখবে এই যে এইটা, সে কিন্তু প্যারামিটার লেস কনস্ট্রাক্টর, এর মধ্যে কোনো প্যারামিটার নাই, তো সে এখানে আসবে, এটাতে আসবে। কিন্তু এটাতে কিন্তু সে যাবে না, কারণ এর মধ্যে প্যারামিটার আছে। সো আমরা যেটা লিখছি যে উই আর ইন শো টু ইন ক্লাসে লিখে দিলাম হচ্ছে উইথ প্যারামিটার, তাহলে এটা কিন্তু আমাদের আউটপুটে শো করবে না। দেখো এই আউটপুটটা আসছে উইথ প্যারামিটার আগে চলে আসলো যে কোনটা, এটা বলো কোশ্চেনটা। ওই যে ওই আউটপুটটা যেমন ওই যে উই আর ইন শো টু ইন ক্লাস এ, এটা আগে চলে আসছে। কারণ কি দেখো, আমরা এই লাইনটা আগে কল করছি, এই লাইনটা আগে লিখছি, এই লাইনটা লেখার সঙ্গে সঙ্গে চলে গেছে সে এই ক্লাসের। দেখো প্রথমে কি লাইন পাইছে, সে এই লাইনটা পাইছে না, এই লাইনটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে যাবে কোথায়, এই লাইনে যাবে, এখানে যাবে কনস্ট্রাক্টর। এখানে তো কিছু আউটপুট নাই, তাই শো করে নাই, আবার ফেরত গেল এখানে গিয়ে নিচে লাইনে গেছে এই লাইন মানে এই ক্লাসের মধ্যে এই নামে একটা কনস্ট্রাক্টর আছে, এখানে সে এক্সিকিউট করে যা পাইছে উই আর ইন শো টু মেথড ইন ক্লাস এটা প্রিন্ট করেছে। আবার এইখান থেকে ফেরত গিয়ে কী করেছে, যে এটাতে যে আমরা কোন নামে একটা অবজেক্ট তৈরি করছি ওটা দ্বারা শো মেথডকে কল করেছে, অর্থাৎ কোন ক্লাসের নামে অবজেক্ট তৈরি করছি আমরা, কনস্ট্রাক্টর ক্লাসের নামে অবজেক্ট তৈরি করছি। তো কনস্ট্রাক্টর ক্লাসের মধ্যে সে তাকে খুঁজবে, আছে না, প্রিন্ট করে দিল। গিয়ে আবার দেখে শো থ্রি, দেখবে যে শো থ্রিটা কোনো অবজেক্টের মাধ্যমে কল করেনি, সুতরাং সে অবশ্যই মেইন ক্লাসের মধ্যেই আছে, দেখে এখানে আসলেও আছে, এবং এটাকে স্ট্যাটিক কর্তার দ্বারা সে অবজেক্ট ছাড়াই কল করতে সক্ষম হয়েছে। এরপরে দেখে অবজেক্ট টু ডট শো টু, এখন দেখবে অবজেক্ট টু কোন ক্লাসের নামে ক্রিয়েট করা অবজেক্ট টু হচ্ছে এই ক্লাসের নামে ক্রিয়েট করা অবজেক্ট। সো সে কী করবে, এই ক্লাসের মধ্যে চলে যাবে, এই ক্লাসের মধ্যে গিয়ে দেখে যে অবজেক্ট টু নামে কি শো টু নামে কোনো মেথড আছে কিনা, অবভিয়াসলি এখানে পেয়ে যাবে। এখন দেখো এখানে আমাদের কিন্তু স্ট্যাটিক কথা লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা একটা কনস্ট্রাক্টর নিয়েছি এবং এই কনস্ট্রাক্টর আমাদের একটা প্যারামিটার দিয়েছি। সুতরাং এই কনস্ট্রাক্টরে যদি আমরা আউটপুট আনতে চাই তাহলে কীভাবে আউটপুট নিয়ে আসবো, তাহলে এই লাইনটা লিখবো হচ্ছে প্যারামিটারের সাহায্যে। এখানে জাস্ট আমরা ওখানে কী লিখেছি তাহলে অবশ্যই এখানে কী এটা নাম দিয়ে দিলাম, নাম দিলাম মনে করো যে আমারই নাম দিই, কার নাম দিই, কে কী কয় না কয়। এখন দেখো এখানে নিচ্ছে না, যদি না নিয়ে থাকে কারণ হচ্ছে দেখো এখানে আমরা একটা অবজেক্ট তৈরি করছি অবজেক্ট টু নামে, এখানেও অবজেক্ট কি একই নাম দেওয়া যাবে না, এখানে ভিন্ন নাম দিতে হবে। তাহলে ওইটা পাবে কেমন, কোনটা, এই দেখো ওই মেথডের যেটা সেটা হচ্ছে কল করেছি অবজেক্ট টু এইটার দ্বারা। এখন এটা আমরা লিখলাম কেন, জাস্ট ওই কনস্ট্রাক্টরটাকে আউটপুট আনার জন্য। এখন দেখো স্টুডেন্ট নেম এর মানটা কত হইলো, আব্দুল্লাল মামুন, কারণ এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা প্যারামিটার আগে কাকে পাঠাইছি, আব্দুল্লাল মামুনকে। সুতরাং এটা যখন এই ক্লাসের মধ্যে যাবে, গিয়ে এই কনস্ট্রাক্টরের মধ্যে প্রবেশ করবে, তখন দেখবে যে এখানে স্টুডেন্ট নেমের মানটা কত হয়ে গেছে, ওখান থেকে আমি যা পাঠাই। সুতরাং আমি যদি এখানে আমি লিখি যে
এইভাবে অবশ্যই আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখেছি, তাই না? তাহলে এবার দেখো রান করি। মাই নেম ইজ আব্দুল্লাহ মাহমুদ, কারণ এটা আমরা সেকেন্ড শিফটে লিখছি। দেখো মানে কনস্ট্রাক্টরগুলোকে কল করেছি, ঠিক তারপরে মানে এই কনস্ট্রাক্টর একটা কল হয়েছে, তারপরে এটা হয়েছে। এবার একটা কোনো অবজেক্ট হয় না। না, একই নামে কোনো অবজেক্ট তৈরি করতে পারি না। এবার একটা মজার বিষয় হচ্ছে, দেখো এই ক্লাসের মধ্যে আমরা জানি কি কোনো কিছু অ্যাক্সেস করতে হলে অবশ্যই এই ক্লাসের নামে অবজেক্ট তৈরি করতে হবে। এখন আমার এই ক্লাসের নামে অবজেক্ট কয়টা আছে? এই ক্লাসের নামে অবজেক্ট তৈরি করা আছে কয়টা? দুইটা। দেখো, একটা অবজেক্ট 2 আর একটা অবজেক্ট 3। সুতরাং এই ক্লাসের মধ্যে যে আমাদের মেথড আছে, সেই মেথডটার নাম হচ্ছে, দেখো সেই মেথডটার নাম হচ্ছে কি show2। সুতরাং এই show2 মেথডকে আমরা কিন্তু দুই মেথডের যে কোনো একটার মাধ্যমে কল করতে পারি। এই show2কে আমরা কল করেছি কোনটার মাধ্যমে? অবজেক্ট 2 মাধ্যমে না? এটা কিন্তু আমি অবজেক্ট 3 মাধ্যমেও কল করতে পারি। দেখো, তাও where is show মেথড, show2 মেথড, এটা হচ্ছে আমাদের এই মেথড। অথবা তুমি দুটোই করতে পারো। দেখো, তাহলে একই জিনিস দুইবার দেখো, show2 লিখলাম আমরা, show3 লিখলাম, তাহলে কী করবে? অ্যাট লাস্ট আমাদের এই আউটপুটটা দুইবার দেখাবে। we are in show2 মেথড, এটা কয়বার আসবে? দুইবার। বুঝতে পারছো? তাহলে কনস্ট্রাক্টরের আলোচনা আমরা দেখলাম যে এটা মেথডের নাম, ক্লাসের নামের সেম নাম হয়, এবং কনস্ট্রাক্টরের মধ্যে যদি কোনো কিছু না লিখি আর কনস্ট্রাক্টর ব্র্যাকেটের মধ্যে কিছু না থাকে, তাহলে এটা ক্রিয়েট করা না লেখা একই কথা। বাই ডিফল্ট অবজেক্ট ক্রিয়েট করতে গেলে এই লাইনটা আমাদের অটোমেটিক এক্সিকিউট হয়ে যায়। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা একটা ক্লাসের মধ্যে একাধিক কনস্ট্রাক্টর লিখতে পারি, তবে শর্ত হচ্ছে যে একটা প্যারামিটার, একটাই কেবল প্যারামিটার লেস কনস্ট্রাক্টর থাকে। আর একটা কনস্ট্রাক্টর এমন হবে না যেটা এটা আবার লিখলাম অথচ কোনো প্যারামিটার নেই, মানে এটা আমি আবার লিখলাম, এটা করা যাবে না, একই নাম হয়ে গেলে সব চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কি? ভিতরে আমরা প্যারামিটার দিতে পারি। আচ্ছা, এবার মনে করো যে আবার প্যারামিটার একটা দিয়েছি না, এখন আবার প্যারামিটার আমি দুইটা দিলাম, চেঞ্জ করা যাবে। ইন্টিজার দিলে চেঞ্জ করবো কি? আমি দেখো এই তো সোর্স, এটা দিলাম হচ্ছে কি ইন্টিজার। ভেরিয়েবল এক হলেও সমস্যা নাই, ভিন্ন হলেও সমস্যা নেই। তবে আমরা ইন্টিজারে কী হয়? মনে করো ইন্টিজার আমরা কী দিতে পারি? আইডি দিতে পারে। হ্যাঁ, আইডি দিতে পারে। ইন্টিজার সাধারণত ইন্টিজার হয় না, ইন্টিজারে আমরা এজটা নিতে পারি, তাই না? স্টুডেন্ট এখানে কি দিতে হবে? তাহলে পেস্ট করা বাদ দিয়ে কপি করে ফেলছি। যাই হোক, এবার দেখো আমাদের এটা যখন কল করব, এটার জন্য কিন্তু তাহলে আমরা অলরেডি এই ক্লাসের নামে কয়টা অবজেক্ট তৈরি করেছি? দুইটা অবজেক্ট তৈরি করা সত্ত্বেও ওই কনস্ট্রাক্টরকে কল কিন্তু একটার মাধ্যমে করতে পারবো না, কারণ একটাতে আমরা প্যারামিটার লেস কল করছি আর একটাতে আমরা স্ট্রিং পাঠাইছি। আর এবার আমাদের যেটা আছে সেটার মধ্যে কি আছে? ইন্টিজার। সুতরাং আমার অবশ্যই এবার লিখতে হবে এমনভাবে যেন এর মধ্যে একটা ইন্টিজার ভ্যালু আমরা পাস করতে পারি। দিলাম মনে হয় 50, তাহলে আমার বয়স কিন্তু 50 হয় না, এই কাজে ভয় পায় না। আবার এখানে আমরা অবজেক্টের নামটা কী করবো? চেঞ্জ করে দেবো। তাহলে এবার দেখো, ওইখানে আমরা যেহেতু জানি যে স্টুডেন্ট এজ প্রিন্ট করেছে, এখন স্টুডেন্ট এজ হলো 50, আমি যদি বলি মাই নেম ইজ 50, তাহলে তার মানায় না। এখানে কী লিখতে হবে? এজ লিখতে হবে। কনস্ট্রাক্টর হচ্ছে এইগুলো, আর ঠিক বুঝতে পারছো? এখন ওভারলোডিং মেথড পড়েছি না আমরা, পড়ছি কি মেথড ওভারলোডিং। এখন মেথড ওভারলোডিং যেরকম, মেথড ওভারলোডিং কী ছিল? নামে কিন্তু প্যারামিটার সেম কেস। এখানে আমাদের মেথড কনস্ট্রাক্টর ওভারলোডিংও হয়, নাম এক কিন্তু প্যারামিটার ডিফারেন্ট। কথা বুঝতে পারছো? এই জন্য আমাদের এটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং, অর্থাৎ ওভারলোডিং কনস্ট্রাক্টর। এই তিনটাই পরস্পরের ওভারলোডিং কনস্ট্রাক্টর, কারণ আমাদের একই ক্লাসের মধ্যে একই নামের কনস্ট্রাক্টর, কিন্তু এখানে আমাদের প্যারামিটারের সংখ্যা কি ভিন্ন আছে। আচ্ছা, এবার কিন্তু আমরা একটা কনস্ট্রাক্টর এমন তৈরি করতে পারি যেখানে কিন্তু আমাদের একই সাথে ক্লাস তৈরি করা যাবে না। হ্যাঁ, সেম ক্লাস তো হতে পারে না, কারণ এটা হতে পারে না, বোঝা যাচ্ছে, তাই না? এখন মনে করো আমি এখানে একই সাথে স্ট্রিং টাইপের ভেরিয়েবলও রাখবো, দুটো নিলাম আর কি, সাপোজ ইন্টিজার টাইপেরও নিলাম, কোনো সমস্যা আছে? না।
তাহলে এটা আমরা কল করবো কীভাবে? অবশ্যই প্রথমে কি স্ট্রিং পরে ইন্টিজার, তাহলে সিকোয়েন্সে আমার দুইটা ভ্যালু পাঠিয়ে দিতে হবে। এখানে এসে আমরা কী করবো? এটাকে কল করবো। যখন এটাকে কল করবো তো তখন আমরা কী করবো? দুইটা জিনিস পাঠাতে পারি। আমরা এখানে কয়টা ভ্যালু, এটা যখন আমরা লিখতেছি কমা দিয়ে আমরা একটা ইন্টিজার ভ্যালু মনে করে দিলাম হচ্ছে কত 12। এখন এটা অবজেক্টের নাম ভিন্ন করি। এখন আব্দুল্লাহ মামুন দিয়ে পড়বে কার উপরে? স্টুডেন্ট নেম। আর 2 বেশি কার মান হবে? স্টুডেন্ট নেম, তাই না? তাহলে আমি এখানে বলি যে এইভাবে যদি জিনিসটা লিখি আর কি, কীভাবে যে মাই নেম ইজ, এখানে গিয়ে মনে করো যে স্টুডেন্ট নেমটা দিব আর কি। এগুলো কিছু না, এরপর মনে করো প্লাস, সামনে একটা প্লাস, এখানে একটা ঠিক আছে না? এই ছিল হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা। কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর কীভাবে কল করতে হয়, কনস্ট্রাক্টর কল করার নিয়মাবলী কী কী, অবজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কনস্ট্রাক্টরের সাহায্যে, এবং কনস্ট্রাক্টর কোনটা ডিফল্ট কোনগুলো ডিফল্ট না। আমরা প্যারামিটার রেখেও কনস্ট্রাক্টর তৈরি করতে পারি, যখন এগুলো আমরা বলবো হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং।